আসসালামু আলাইকুম। আজ সোমবার 13 জানুয়ারি 2025। ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি জাহাদুল ইসলাম রনি। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে শীতের তীব্রতা বাড়াচ্ছে বৃষ্টি, ভোগান্তি বাড়ছে নিম্ন আয়ের প্রবাসীদের। সিরিয়া নিয়ে সৌদিতে গুরুত্বপূর্ণ বৈঠক, অংশ নিলেন ওমান সহ আরব পররাষ্ট্রমন্ত্রীরা। এয়ারপোর্টে প্রবাসীকে মারধর, সিভিল এভিয়েশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে লিগ্যাল নোটিশ। রেকর্ড ভেঙেও ঊর্ধ্বমুখী প্রবাসী আয়, 11 দিনে এলো $73 কোটি। মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের জন্য দুয়ার খুলছে, 10,000 কর্মী পাঠানোর উদ্যোগ নিচ্ছে বোয়েসেল। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে সোমবারের পর মঙ্গলবারের বৃষ্টি পূর্বাভাস দিয়েছে সিভিল এভিয়েশন অথরিটি। শীতকাল শুরুর পর থেকে ওমান সহ আরবের দেশগুলো এবার অপ্রত্যাশিত পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে মঙ্গলবার পর্যন্ত ওমানের মুসান্দাম সহ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং আরও কিছু এলাকার আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এতে শীতের তীব্রতাও বাড়বে। এদিকে ওমানের উত্তর পূর্বাঞ্চলে হিম বাতাস আর তীব্র ঠান্ডার প্রকোপে জনজীবনে ভোগান্তি বেড়েছে। বিশেষত জাবাল আখদার সহ পুরো উত্তরাঞ্চলে ঘন কুয়াশা, মৃদু শৈত্যপ্রবাহ এবং দৃষ্টিসীমা কমে আসার মতো প্রাকৃতিক পরিস্থিতি দেখা দিচ্ছে। ফলে যান চলাচলে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। সিভিল এভিয়েশন জানিয়েছে গত 24 ঘন্টার সাইকের তাপমাত্রা নেমেছে 2 ডিগ্রিতে। আরও কয়েকটি এলাকায় তাপমাত্রা ছিল 1 অঙ্কের ঘরে। দিন যতই গড়াচ্ছে তাপমাত্রা ক্রমশ নিম্নমুখী। ঠান্ডার তীব্রতায় উষ্ণ পোশাকের চাহিদা বেড়ে গেছে। বিশেষ করে নিম্ন আয়ের প্রবাসীদের জন্য শীতকাল কিছুটা বাড়তি কষ্টের কারণ। সীমিত আয় ও প্রতিকূল আবহাওয়ার কারণে গরম কাপড়ের সংকটে পড়তে হচ্ছে কাউকে কাউকে। স্পোর্টসের সকল ধরনের কাস্টমাইজ আইটেম ও কোম্পানি ব্র্যান্ডিং যুক্ত পোশাক মিলছে এখন ওমানের বাংলাদেশি প্রতিষ্ঠান শারুতে। অর্ডার করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সৌদি আরব রিয়াদে 12 জানুয়ারি সিরিয়ার পরবর্তী পরিস্থিতি নিয়ে আরব ও সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক আয়োজন করেছে। বৈঠকের উদ্দেশ্য ছিল সিরিয়ার ভবিষ্যৎ পরিস্থিতি এবং তার আন্তর্জাতিক অবস্থান পুনর্নির্ধারণ। গত ডিসেম্বর সিরিয়ার শাসক বাশার আল আসাদ রাশিয়ায় পালানোর পর দেশটির বিপ্লবীদের নিয়ন্ত্রণে চলে যায় এবং নতুন সরকার গঠন করা হয়। বৈঠকটি সিরিয়াকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে পুনঃ একীকরণের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। আসাদ পতন পরবর্তী সিরিয়ার পরিস্থিতি নিয়ে আরব ও সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে একটি বৈঠক আয়োজন করেছে সৌদি। রোববার সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত এ বৈঠকে সৌদি আরব, সিরিয়া, ওমান, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, মিশর, ইরাক, জর্ডান এবং লেবাননের পররাষ্ট্রমন্ত্রীরা অংশগ্রহণ করেন। এছাড়া আরব লীগের প্রধান আহমেদ আবুল গেইট এবং গালফ কোঅপারেশন কাউন্সিলের মহাসচিব জাসিম মোহাম্মদ আল বুদাইউই উপস্থিত ছিলেন। আরব মন্ত্রী পর্যায়ের বৈঠকটির পর একটি আন্তর্জাতিক বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে তুরস্ক, ব্রিটেন, জার্মানি, যুক্তরাষ্ট্র এবং ইতালি উপপররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে অংশগ্রহণ করবে। সিরিয়ার জাতিসংঘের বিশেষ দূত গেইর পেডারসেনও বৈঠকে যোগ দিতে রিয়াদে পৌঁছেছেন। সৌদি টেলিভিশন চ্যানেল আল ইখবেরিয়া জানিয়েছে এই বৈঠকটি সৌদি আরবের সিরিয়াকে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে পুনঃ একীকরণের প্রচেষ্টার প্রতিফলন। গত 8 ডিসেম্বর সিরিয়ার রাজধানী দামেস্কে বিপ্লবীদের নিয়ন্ত্রণ গ্রহণের পর বাশার আল আসাদ রাশিয়ায় পালিয়ে যান, যা প্রায় 25 বছর ধরে সিরিয়ার ক্ষমতায় থাকা তার শাসনের অবসান ঘটায়। বিপ্লবী নেতা আবু মোহাম্মদ আল জুলানির নেতৃত্বে হায়াত তাহরির আল সাম 2 সপ্তাহেরও কম সময়ে সিরিয়ার পুরো এলাকা নিয়ন্ত্রণে নেয়। ইতোমধ্যে সিরিয়ায় একটি নতুন সরকার গঠন করা হয়েছে। এই বৈঠকটি সিরিয়ার ভবিষ্যৎ পরিস্থিতি এবং আরব বিশ্বে তার অবস্থান পুনর্নির্ধারণের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। নতুন বছরের প্রথম মাস জানুয়ারির 11 দিনে $73,66,10,000 রেমিটেন্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 8,986,52,00,000 টাকা।
সেই হিসাবে প্রতিদিন আসছে 816 কোটি টাকার বেশি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, এভাবে রেমিটেন্স আসার গতি অব্যাহত থাকলে চলতি মাসেও $2 বিলিয়ন ছাড়িয়ে যাবে। আলোচিত সময়ে সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে রেমিটেন্স এসেছে 20,30,30,000 বিশেষায়িত 2 ব্যাংকের মধ্যে এক ব্যাংকের মাধ্যমে এসেছে $2,48,50,000। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে $50,73,30,000 রেমিটেন্স এসেছে, আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $25 লাখ বেশি। এর আগে সদ্য বিদায়ী ডিসেম্বর মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ $2.64 বিলিয়ন বা 263,90,00,000 রেমিটেন্স এসেছে দেশীয় মুদ্রায়, যার পরিমাণ 31,668 কোটি টাকার বেশি। একক মাস হিসাবে আগে কখনোই এত পরিমাণ রেমিটেন্স আসেনি। এর আগে করোনাকালীন 2020 সালের জুলাইয়ে $2.59 বিলিয়ন রেমিটেন্স এসেছিল। এবার সেই রেকর্ড ভাঙল বিজয়ের মাস ডিসেম্বর। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। মালয়েশিয়া সরকারের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে 17,000 বাংলাদেশি কর্মী দেশটিতে যেতে পারেননি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তাদের জন্য 2টি তালিকা তৈরি করেছে। প্রথম তালিকায় বিএমইটি ছাড়পত্র পাওয়া কর্মীদের নাম রয়েছে এবং দ্বিতীয় তালিকায় যারা বিএমইটি ছাড়পত্র পাননি কিন্তু এজেন্সি থেকে টাকা ফেরত পেয়েছেন তাদের নাম রয়েছে। বোয়েসেলের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে এই কর্মীদের মালয়েশিয়া পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। মালয়েশিয়া সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে দেশটিতে যেতে না পারা বাংলাদেশি কর্মীদের 2টি তালিকা করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এই 2টি তালিকা অনুযায়ী সরকারি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে তাদের মালয়েশিয়া পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। গত বছরের মার্চে মালয়েশিয়ার পক্ষ থেকে জানানো হয় তারা 2023 সালের 31 মার্চের পর নতুন করে আর কর্মীর চাহিদাপত্র ইস্যু করবে না। তবে এই সময়ের আগে ইস্যু করা চাহিদাপত্রে বিদেশি কর্মীরা 31 মে পর্যন্ত দেশটিতে প্রবেশ করতে পারবে। এই সময়ের পর আর কাউকে প্রবেশ করতে দেয়া হবে না। তবে সেই সময়সীমার মধ্যে প্রায় 17,000 বাংলাদেশি কর্মী মালয়েশিয়া যেতে পারেননি বলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা যায়। সেই সময় তৎকালীন প্রবাসী কল্যাণ মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী দাবি করেছিলেন রিক্রুটিং এজেন্সিগুলোর গাফিলতির কারণেই মালয়েশিয়া যেতে পারেননি বাংলাদেশি কর্মীরা। অন্যদিকে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ আটাবের পক্ষ থেকে সে সময় বলা হয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি ও বাইরের মধ্যে সমন্বয়হীনতাই কর্মীদের মালয়েশিয়া যেতে না পারার কারণ। জানা গেছে মালয়েশিয়া যেতে না পারা সেই 17,000 কর্মীর মধ্যে প্রায় 4,000-এর মতো কর্মী পরবর্তী সময়ে পাসপোর্ট জনিত জটিলতা কাটিয়ে মালয়েশিয়া যেতে সক্ষম হয়েছেন। বাকি 13,000 কর্মীর মধ্যে প্রায় 3,000 কর্মীর মালয়েশিয়া যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, কারণ তাদের নিয়োগদাতা কোম্পানিগুলো কালো তালিকাভুক্ত। বাকি যে 10,000 কর্মী আছেন তাদের এখন বোয়েসেলের মাধ্যমে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। তাদের মধ্যে 5,000-এর বেশি কর্মী মন্ত্রণালয়ের মাধ্যমে এজেন্টদের কাছ থেকে টাকা ফেরত পেয়েছেন। বাকিরাও যাতে টাকা ফেরত পায় সেজন্য মন্ত্রণালয় কাজ করছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের 2টি তালিকা করা হয়েছে। তাদের মধ্যে যাদের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র ছিল এবং এজেন্সি থেকে টাকা ফেরত পেয়েছে তাদের নাম আছে প্রথম তালিকায়। আর যেসব কর্মী বিএমইটি ছাড়পত্র পায়নি তবে এজেন্সি টাকা পরিশোধ করেছে তারা আছেন দ্বিতীয় তালিকায়। এর মধ্যে প্রথম তালিকায় থাকা কর্মীদের বোয়েসেলের ব্যবস্থাপনায় কম খরচে মালয়েশিয়ায় পাঠানোর চেষ্টা চলছে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। প্রবাসীকে হয়রানির কারণে এবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাহিনীর সদস্যদের সরিয়ে নিতে আইনি নোটিশ দেওয়া হয়েছে। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, বিমান বাহিনীর প্রধান সহ 8 জনকে নোটিশ দেওয়া হয়। রোববার রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী সিদ্দিকুল্লাহ মিয়া এই নোটিশ পাঠান। নোটিশে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ও আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে দায়িত্ব ফিরিয়ে দিতে বলা হয়। একই সঙ্গে বিমানবন্দর থেকে বিমান বাহিনীর সদস্যদের প্রত্যাহার, বিমান বাহিনীর সদস্য কর্তৃক গত 8 জানুয়ারি নরওয়ের নাগরিক সাইদ উদ্দিনকে হেনস্থার ঘটনা তদন্ত, স্বর্ণ, মাদক ও মানব পাচার প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং রেমিটেন্স যোদ্ধাদের জন্য বিমানবন্দরের ভেতর বাইরে বিশেষ নিরাপত্তা সুবিধা নিশ্চিত করতে বলা হয়েছে। নোটিশ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
দর্শক, দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে শীতের তীব্রতা বাড়াচ্ছে বৃষ্টি, ভোগান্তি বাড়ছে নিম্ন আয়ের প্রবাসীদের। সিরিয়া নিয়ে সৌদিতে গুরুত্বপূর্ণ বৈঠক, অংশ নিলেন ওমান সহ আরব পররাষ্ট্রমন্ত্রীরা। এয়ারপোর্টে প্রবাসীকে মারধর, সিভিল এভিয়েশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে লিগ্যাল নোটিশ। রেকর্ড ভেঙেও ঊর্ধ্বমুখী প্রবাসী আয়, 11 দিনে এলো $73 কোটি। মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের জন্য দুয়ার খুলছে, 10,000 কর্মী পাঠানোর উদ্যোগ নিচ্ছে বোয়েসেল। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজন। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহাদুল ইসলাম রনি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।